জানা এত খলিলুর রহমানের রোলটা কি আসলে? খলিলুর রহমানকে এটা তো বিএনপি সবচেয়ে বেশি জানতো, মানে ওই নিরাপত্তা উপদেষ্টারে যদি আমি পররাষ্ট্রমন্ত্রী বানাই, এটা নিয়ে তো প্রশ্ন উঠবে, তো ওর দরকার কি ছিল? দরকার কি ছিল আপনার, সেটা তো ভিতরের একটা খেলা আছে। এখন আমি বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ কোন দলের যে পররাষ্ট্রনীতিতে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করার ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। তখনই একটা শো হয়ে দেখা যাচ্ছে যে তাকে অঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে অনেকটা মেনে নেওয়া হয়েছে। না হইলে আমি তখন এক টিভিতে বলছিলাম, এখন আমাদের এইগুলোর জন্য আবার সরকারের পছন্দ না হলে তো নির্যাতন করে। এরশাদের সময় আমি মোটামুটি দেখেছি, আমি সরাসরি তখনও ক্যাবিনেটে কাজ করেছি অনেকদিন, যে এরশাদও এই প্রশাসন দলীয়করণের মধ্যে যায় নাই, এবং ইউনুসের গভর্নমেন্ট হলো দ্য মোস্টেস্ট ওয়াস্টেড গভর্নমেন্ট। গ্রামারে কভার করতেছে না বাংলাদেশের মানুষের অবস্থা, করতেছে না, মানে বিয়ন্ড গ্রামার যাইতে হচ্ছে। আর ইউনুস তো কিন্তু প্রশাসন দলীয়করণ, রাজনীতিকরণ, এগুলোর মধ্যে দেখা গেছে প্রেসিডেন্ট জিয়া। নতুন বছর আসলো, কিন্তু হালখাতার হিসাব মেলানোর ক্ষেত্রটি সেভাবে তৈরি হয়েছে কিনা সেটি নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা, প্রশাসন, আইন কানুন কে কিরকম করছে তা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান। জনাব বদিউর রহমানের লেখা কথা অনেক কিছুর আমি অনেক ভক্ত। জনাব বদিউর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে আমি শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সাথে আরো থাকছেন বিবিসি বাংলার সাবেক প্রধান জনাব সাবির মুস্তাফা। জনাব সাবির মুস্তাফাকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সাবির ভাই লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। লন্ডনেও পহেলা বৈশাখ প্রায় শেষের দিকে, এই সময়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা নিশ্চয়ই জানবেন। আমরা একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, কিন্তু প্রথমে আমি জনাব রহমানকে দিয়ে শুরু করতে চাই। একটি কথা খুব প্রচলিত যে বাংলাদেশে যে ক্ষমতায় যায়, বা ওই বাগধারা দিয়ে বললে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, কিন্তু অনেকে আবার পাশাপাশিটাও এই কথাও বলেন যে ক্ষমতায় গেলে এই দলীয়করণ, আত্মীয়করণ, ক্ষমতাকে খুব শক্ত মুষ্টিতে না নেওয়া ছাড়া আসলে কিছু করার থাকে না। এইটা বাংলাদেশের 54 বছরের সব সরকারের ক্ষেত্রে একই কথা বলা হয়, এর কোনো বিকল্প নাই। এমনকি যারা পলিটিক্যাল গভর্নমেন্ট না, তারাও এই দলীয়করণ, আত্মীকরণের মধ্যেই খুব জোরে সোরে থাকতে চান। আমি বেশি আগের উদাহরণ দিতে চাই না, ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রে আমরা এটা একদম পুরোপুরি দেখছি। গ্রামীণ ব্যাংক থেকে অথবা চট্টগ্রাম থেকে গ্রামীণ এর সাথে কোনো সম্পর্ক থাকা লোকজন, বা আমার বন্ধু বান্ধব, বা আমার সাথে একসাথে বসে চা খায়, ওই ধরনের লোকজনকেই আমি সাথে রাখতে চাইছি। এইটার কারণটা কি? আসলে কি ক্ষমতা এই রাজনৈতিক দলগুলি যেভাবে পরিচালনা করেন তার বাইরে আর কোনোভাবে এটা পরিচালনা করা সম্ভব না? মানে আমরা যে স্বপ্ন দেখি উন্নত বিশ্বের, সাবির ভাই এখন লন্ডনে আছেন, যে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে কিভাবে চেক ইন ব্যালেন্সের মাধ্যমে একটা রাষ্ট্র সরকার পরিচালনা করে, একটা সরকার রাষ্ট্র পরিচালনা করে, বা অন্যান্য দেশে এরকম কি কখনো আসলে হওয়া সম্ভব না বাংলাদেশে? আপনার অভিজ্ঞতা থেকে যদি জনাব বদিউর রহমান একটু বলেন, আর জনাব সাবির মুস্তাফাকেও আমরা জানতে চাইবো যে আপনার বিশ্লেষণ এই ব্যাপারে। জনাব বদিউর রহমান। জি ধন্যবাদ। আমি সরাসরি শুধু বঙ্গবন্ধু সরকারে কাজ করি নাই, কিন্তু প্রেসিডেন্ট জিয়া সরকার থেকে শুরু করে মোটামুটি বাকি সবগুলোই তো 2007 পর্যন্ত করলাম, তিনউদ্দিনের সরকার পর্যন্ত। তো তাতে যেটা দেখা গেল, এখানে আপনি যেটা দলীয়করণ, আত্মীয়করণ বললেন, এটা দুটা অংশ আছে। একটা হইলো ক্ষমতায় থাকলে ক্ষমতার বলয়ের মধ্যে যেটা দলীয়করণ সেটা, আর একটা হইল ক্ষমতার বলয়ের বাইরে প্রশাসনে, অন্যান্য ক্ষেত্রে, প্রতিষ্ঠানে দলীয়করণ। তো এই দুটোর মধ্যে ক্ষমতার অংশটুকু নিয়ে তো সবাই যার যার দলেরটা করে, এটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু প্রশাসন দলীয়করণ, রাজনীতিকরণ, এগুলোর মধ্যে দেখা গেছে প্রেসিডেন্ট জিয়া এটা থেকে দূরে ছিলেন। প্রেসিডেন্ট জিয়া প্রশাসনকে দলীয়করণ করেন নাই, যেটা পরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া এসে করেছে। ইভেন এরশাদের সময়ও প্রশাসন দলীয়করণের মধ্যে পড়ে নাই, কিন্তু বেগম খালেদা জিয়ার প্রথম সরকারে এসে প্রশাসন দলীয়করণে পড়েছে। আর রাজনীতিক দলীয়করণ, আত্মীয়করণ, এটা তো এই দেশের একটা মজ্জাগত অভ্যাস হবে, যে
আমার আত্মীয়, বা আমার আত্মীয় না হইলেও আমার চাচাতো বোনের দেবরের, খালাতো বোনের ননদের ছেলে, এইরকম করে করে এসে যায়। বাট আমি পার্সোনালি যেহেতু প্রেসিডেন্ট জিয়ার সাথে বঙ্গভবনে মিটিং টিটিং করেছি, ক্যাবিনেটে ছিলাম তখন, এবং তারপরে খালেদা জিয়ার আমলে আমি ক্যাবিনেটে জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এই দুটোর মধ্যে তফাতে আমি দেখেছি, এর সাথে সময়ও করেছি। তাতে দলীয়করণটা, প্রশাসনের দলীয়করণ শুরু করেছেন বেগম খালেদা জিয়া। বিশেষত প্রথম পদোন্নতি দেওয়ার সময় 1992 সালের 8ই ফেব্রুয়ারি যে গণপদোন্নতি, সেই সময় এই দলীয়করণটা বেশি শুরু হয়, যে এটা দলীয় মনা, যে নামের পাশে কর্মকর্তাদের এ বি জে এইসব লেখা শুরু হয়ে গেছিল। এতে আওয়ামী লীগ, বিতে বিএনপি, যেতে জামাত, এই যে শুরু হলো। ঠিক জোট সরকার যেটুক দলীয়করণ করলো, পরে আওয়ামী লীগের মহাজোট সরকার এসে, যেহেতু ওটাতে মহা আছে, তাহলে জোটে যা করে মহাজোট মহা থাকাতে আরো খুব বেশি করে। এটা পাল্টাপাল্টি এইভাবে শুরু হইলো। এক সরকার কাউকে দলীয়করণে দলীয় মনা মনে করে প্রমোশন দিল, অযোগ্য হইল, আবার যোগ্যকে বাদ দিল। কিন্তু আমার স্মরণ করে একটা উদাহরণ আমি আগেও দিয়েছি, প্রেসিডেন্ট জিয়ার সময় এইটা ছিল না। যেমন নরসিংদীর যে সচিব, স্বাস্থ্য সচিব হিসেবে সর্বশেষ রিটায়ার করছেন, পরে আওয়ামী লীগের এমপি তো একবার দাঁড়িয়েছিলেন, যদিও হন নাই। তো মোহাম্মদ আলী সাহেবকে ইআরডিতে, তখন মুহিত সাহেব ইআরডি সেক্রেটারি, 77-78 দিকে হবে। তো যখন মোহাম্মদ আলী সাহেবকে ইআরডিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে পোস্টিং দেওয়ার কথা উঠলো, তখন প্রেসিডেন্ট সাহেবকে তার কিছু মিনিস্টার এবং ব্যুরোক্রেটদের কেউ কেউ বললো যে মোহাম্মদ আলীকে ইআরডি জয়েন্ট সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ দেয়া কি ঠিক হবে? কারণ মোহাম্মদ আলী তো বঙ্গবন্ধু ভক্ত। তখন প্রেসিডেন্ট জিয়া জিজ্ঞেস করলেন যে অফিসারের সততা কেমন? বললো যে দ্যাট 100% অনেস্ট, আনডাউটেডলি অনেস্ট অফিসার। দক্ষতা, বলে যে এটাও চমৎকার। তখন উনি জবাব দিয়েছিলেন যে বঙ্গবন্ধু ভক্ত হইলে আমার অসুবিধা কি? অফিসার যেহেতু সৎ এবং দক্ষ, তাহলে তো আমার চলে। উনি পোস্টিং দিয়েছেন। এরশাদের সময় আমি মোটামুটি দেখেছি, আমি সরাসরি তখনও ক্যাবিনেটে কাজ করেছি অনেকদিন, যে এরশাদও এই প্রশাসন দলীয়করণের মধ্যে যায় নাই, মেরিটের আপহোল্ড করেছে। এমনকি তাদের কাছে সামারি দিলে, যেমন একটা উদাহরণ দিয়ে এরশাদ সাহেবের সময়, কাজী জালাল, যাকে আমরা বড় জালাল বলতাম, শিক্ষা সচিব ছিলেন, উনি নিজে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিকে, যেটা এখন জনপ্রশাসন, পাশ কাটিয়ে বিসিএস এডুকেশনের 353 জনের যারা বিসিএস পরীক্ষায় কোয়ালিফাই করেছে, কিন্তু পদ স্বল্পতার কারণে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় নাই, তিনি শর্টকাট প্রসেসে কলেজগুলোতে প্রবাসের পদ খালি বলে সরাসরি এরশাদ সাহেবের কাছে একটা সামারি দিয়ে দিলেন যে আবার পিএসসির মাধ্যমে পরীক্ষা নিতে গেলে অনেক সময় লাগবে, দেরি হবে, এরা যেহেতু বিসিএস এ পিএসসির পরীক্ষায় কোয়ালিফাই, তাদেরকে দিয়ে দেওয়া হবে। ইন গুড ফেথ প্রেসিডেন্ট এরশাদ সবুজ কালি দিয়ে লিখে ওটা অ্যাপ্রুভ করে দিলেন। তো এখন দরখাস্তগুলো আমাদের কাছে রুলস অফ বিজনেসের শিডিউল অনুযায়ী, অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট টু অল ক্যাডার্স, এটা এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি, অর্থাৎ এখন জনপ্রশাসনের এখতিয়ার। এটা আসলো, শামসুর হক চিশতি সাহেব তখন সেক্রেটারি, এবং উনি ওকে করে দিলেন যে ঠিক আছে, প্রেসিডেন্ট অ্যাপ্রুভ দিয়ে দাও। কিন্তু আমি ডেস্ক অফিসার, রিক্রুটমেন্ট সেকশন প্রথম নিয়োগ দেখি আমি বাদ সাধলাম যে এটা দেয়া যাবে না। ওনারা অসন্তুষ্ট হইলেন, প্রেসিডেন্ট অ্যাপ্রুভ আমি দেয়া যাবে না, এই কারণে বিসিএস পরীক্ষা শুধু মিনিমাম মার্কে কোয়ালিফাই করলে চাকরি হয় না, এটা বেস্ট গুলার থেকে বেশি নেওয়া হয় প্রত্যেক বছর। এখন যদি লেফট আউট থেকে এরকম এডুকেশন ক্যাডারে দেয়া হয়, তাহলে আনসার চাইবে তাদের লেফট আউট। জনাব রহমান, মানে আমি যে জায়গাটাতে আসতে চাইতেছিলাম, যে আপনি খুব সুন্দর করে প্রাথমিক পটভূমিটা বর্ণনা করেছেন যে জিয়া সাহেব করেন নাই, পরে এরশাদ সাহেবের সময় ততটা হয় না, বেগম জিয়া এটাকে ইন্ট্রোডিউস করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এইটা না করলে, বা প্রশাসনকে দলীয়করণ আত্মীয়করণ না করলে কি সরকার চালানো মুশকিল? মানে সরকার চালাইতে অসুবিধা? মোটেই না। তাহলে আমরা ইউনূস সরকারকেও এটা করতে দেখছি, ফখরুদ্দিন সরকারকেও এটা করতে দেখছি। তাদের তো আর দল চালানো, টাকা রোজগার করা, মারা, এটা তাদের উদ্দেশ্য থাকার কথা না। মানে তারা কেন এটা করছে?
আচ্ছা, ফখরুদ্দিনের সাথে তো আমি তখন সেক্রেটারি হিসেবে কাজ করেছি। জি, ফখরুদ্দিন সাহেব যেটা করেছেন, এরা তো এই দেশের মানুষ না। ফখরুদ্দিন সাহেব তো সিএসপি ছিলেন, কিন্তু উনি তো একটা পর্যায়ে দেশের চাকরি বাদ দিয়ে বাইরে চলে গেছেন। তারা ইন্টারন্যাশনাল সিটিজেন, ওইদিকে চলে গেছে। এখন সুযোগ পেয়ে ফখরুদ্দিন সাহেবকে আনলো তো সাইফুর রহমান সাহেব। মির্জা আজিজকে কে আনলো? ফখরুদ্দিন সাহেব। মির্জা আজিজকে সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান করলো ফখরুদ্দিন সাহেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এরা পরে এসে আসলে লোভে পড়ে যায়। লোভে পড়লে তাদের একটা বলয় সৃষ্টি হয়। বাইরের থেকে আসছে, 2 দিনের যুগী বাতেরে অন্য বলে, ওই বলয় সৃষ্টি করতে গিয়ে শক্ত থাকতে পারে না। আর ফখরুদ্দিন সাহেবের 111 গভর্নমেন্টের সময় তো হি ওয়াজ দ্য সেকেন্ড ম্যান, বা বলা চলে তার মানে ব্যাপারটা লোভ, ব্যাপারটা সিস্টেমটা এরকম না। আমাকে বড় বড় সাহেবরা বলে যে সিস্টেমটাই এরকম যে আমরা পারি না এটা না করলে। না না না, এটা লোভ। আপনার লাভ পর্যন্ত ভালো, কিন্তু একার যোগ হয়ে গেলে তখন এটা বেশ কম হয়ে যায়। আর ইউনূসের কথা বললেন, তো ইউনূস সাহেবের সরকার তো বাংলাদেশের যত সরকার আছে তার মধ্যে, আমি একবার অ্যাক্টিভিটি ডাইরেক্ট বললাম যে আমরা যখন সুপারলিডি ডিগ্রি শিখলাম তখন ব্যাডে সুপারলিডি আমরা ওয়াস্ট শিখলাম। তো ওয়াস্টকে আরো মজবুত করার জন্য আমরা দ্য মোস্ট ওয়াস্ট বলতাম। আবার ওয়াস্টকে সুপারলিডি ওয়াস্টেড, দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট। এবং ইউনূসের গভর্নমেন্ট হলো দ্য মোস্টেস্ট ওয়াস্টেড গভর্নমেন্ট। ইংরেজি গ্রামারে কভার করতেছে না বাংলাদেশের মানুষের অবস্থা, করতেছে না, মানে বিয়ন্ড গ্রামার যাইতে হচ্ছে। হ্যাঁ, বিয়ন্ড গ্রামার। আর ইউনূস তো আপনার মানি লাভার এবং পাওয়ার লাভার। আমি তো 11 মাস আগে, তার আসার 11 মাস আগে আমার কলামে যুগান্তরে লিখলাম 5ই সেপ্টেম্বর 2023 যে এবার অস্বাভাবিক কোন সরকার হলে তিনি শুধু হাতছাড়া করবেন না। উনি খোলা সিটি দিয়ে চলে গেলেন, পারলেন না, কিন্তু সব সময় ক্ষমতার মোহের মধ্যে আবদ্ধ থাকতেন এবং এসে গেলেন। ওই ইউনূসের গভর্নমেন্টকে কারোর সাথে তুলনা করবেন না। কিন্তু আপনি কি এই কথাটা, আমরা এটা আপনার কাছে আসবো, আপনি কি এই কথাটা রেটরিক হিসেবে বলছেন মানি লাভার বা পাওয়ার লাভার? পাওয়ার লাভারটা ঠিক আছে, সেটা আপনারা মানে যেটা কোয়ান্টিফাই করা যায় না, কিন্তু উনি কি তহবিল তসরুপ করেছেন, টাকা পয়সা নিয়েছেন, অবৈধ সুবিধা নিয়েছেন, ওরকম কি কিছু বুঝে যায়? মানে ট্যাক্সের কথাটা আলাদা, ট্যাক্সটা ওনার উপরে চাপানো হয়েছিল, উনি এটাকে দাবি করেন, তর্ক করতে পারেন যে এটা উনি কি টাকা পয়সা তসরুপ করেছেন, মানে ওরকম কি? ট্যাক্স তো উনি দিতেই চান না, ট্যাক্স দেওয়ার প্রতি তার অনীহা থাকে। এর আগে উনি কোর্টে মামলা টামলা করে এনবিআর এর ট্যাক্স দেওয়া লাগছে না, ওনার হেরে গেলেন। তারপরেরটা তো এবার অনেক টাকা উনি কিভাবে পার করে নিলেন। আর উনি যে মানি লাভার, ওটা আমি টের পেয়েছি আপনার একটা ঘটনার থেকে। আমি তখন সিটিং এনবিআর এর চেয়ারম্যান, উনি নোবেল পেলেন সেই সময়। তো ওনার নোবেল মানির উপরে যেন ট্যাক্স না হয় সেই জন্য ওনার লোকজন আমার কাছে আসে ধর্ণা দিলেন। তা আমি তাদের পরিষ্কার বলে দিলাম যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিধানটা তাদের দিয়ে দিলাম, এনি রেমিটেন্স ফ্রম অ্যাব্রড থ্রু নর্মাল ব্যাংকিং চ্যানেল ইজ ট্যাক্স ফ্রি। অতএব নোবেল মানি ব্যাংকিং চ্যানেলে আসবে, ওনার ট্যাক্স লাগবে না। বাট তার লোকজন তারপরেও আমার থেকে ইন রাইটিং একটা সার্টিফিকেট চাচ্ছে যে ওনার এটা ট্যাক্স ফ্রি, আমরা এটা লাগবে না। শেষ পর্যন্ত এটার জন্য ওনারা অস্থির হয়ে আমাকে নোবেল কমিটির থেকে পর্যন্ত টেলিফোন করিয়েছেন। তখন আমি টের পেয়েছি কতটুক মানি লাভার উনি হতে পারে। আমরা আবার আসবো জনাব বদিউর রহমান আপনার কাছে। আমি একটু জনাব সাবির মুস্তফা আপনার কাছে আসতে চাই যে সরকার চালানো দলীয়করণ বা আত্মীয়করণ ছাড়াও সম্ভব কিনা, নাকি এইটা আসলে বাংলাদেশ এমন একটা দেশ দলীয়করণ আত্মীয়করণ করতেই হবে? এখন দলীয়করণ হচ্ছে, সেটা তো আমরা বদিউর রহমান সাহেবের কথাই বুঝলাম যে কিভাবে হচ্ছে, কবে থেকে শুরু হলো। কিন্তু আমার একটা জিনিস মনে আছে যে 73 সালে একটা কথা রটে গেছিল যে বিসিএস যাদেরকে নেওয়া হচ্ছিল তাদেরকে বলা হতো তোফায়েল ক্যাডার, কারণ তারা নাকি তোফায়েল আহমেদের পছন্দের হাতে বাছা। এবং তখন একটা কথা বলা হতো, যেহেতু বাংলাদেশের জন্মের পরে যেই সিভিল সার্ভিস ছিল তারা সবাই হয় সিএসপি নয় ইপিসিএস, অর্থাৎ পাকিস্তানের সিভিল প্রশাসনের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত, এবং এদের থেকে মানে এদেরকে নিয়ে নতুন দেশ চালানো যাবে কিনা সেটা নিয়ে একটা বিরাট আলোচনা তখন হচ্ছিল। এবং মনে হচ্ছিল যে নতুন বাংলাদেশের আদর্শে একেবারে বলিয়ান যেসব ইয়ং লোকজন আছে তাদেরকে দিয়ে নতুন করে সিভিল সার্ভিস গড়ে তোলা যায় কিনা। তো সেটা আমার মনে হয় যে মানে ইতিহাস এখন
মিশে গেছে। কিন্তু 91 সালের পরে যে দলীয়করণটা দেখলাম, সেখানে আমি মনে করি না যে রাজনীতিবিদরা, শুধু রাজনীতিবিদরাই দায়ী। আমার মনে হয় যে সিভিল সার্ভিস থেকেও কিন্তু কিছু চাপ ছিল, যারা অনেকে ছিলেন যে আওয়ামী লীগ সমর্থন করেন বা বিএনপি সমর্থন করেন বা জামাত সমর্থন করেন। আগে হয়তো তাদের এই সমর্থন তাদের জন্য কোনো ফ্যাক্টর ছিল না, কিন্তু 91 সালে যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো এবং রাজনৈতিক দলগুলো যখন হয়ে গেল ঘটনার চালিকা শক্তি, প্রশাসনের চালিকা শক্তি এবং দেশের চালিকা শক্তি, তখন তাদের মনে হলো যে আমার দল এখন ক্ষমতায়, আমার কিছু বাড়তি পাওনা আছে। এবং এইখান থেকে আমার মনে হয় দলীয়করণটা ছিল একটা পারস্পরিক ব্যাপার। শুধু রাজনৈতিক দলগুলো যে দখল করতে চেয়েছে প্রশাসন এবং ওদের ছাড়া তা চালাতে পারবে না, এটা না। আমার মনে হয় প্রশাসনের ভেতরে যারা ছিল, যারা একটু দলের সাথে ছিল, আপনি দেখেন 96 সালে যে জনতার মঞ্চে গিয়ে মার্চ করে উঠলেন মহিউদ্দিন খান আলমগীর এবং তার সমর্থকরা, অনুসারীরা, প্রশাসন ক্যাডারের, তো এইটা কি আওয়ামী লীগ তাদেরকে দিয়ে করিয়েছে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় মহিউদ্দিন খান আলমগীর এবং তার সিভিল সার্ভিস কলিগরা তারা নিজের থেকে জনতার মঞ্চে উঠেছে এবং পরবর্তীতে তারা বলতে পারেন যে প্রশাসনের এক ধরনের ক্ষমতাধর হয়ে গেছে। তো তাদের যখন বিদায় হলো, তখন তাদের যে বিরোধী পক্ষ প্রশাসনের ভেতর, তাদের পালা আসলো আবার এক ধরনের মঞ্চ দখল করার। কাজে এই দলীয়করণটা আমার মনে হয় প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো পারতো এটাকে আটকে দিতে। তারা বলতে পারতো যে না, তোমরা আমাদেরকে সমর্থন করো, কিন্তু প্রশাসন চলবে নিরপেক্ষভাবে, সে যেই সরকারি ক্ষমতায় থাকুক, নিরপেক্ষভাবে তোমরা সরকারের পলিসি অনুযায়ী কাজ করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা করেনি, কারণ তারাও চায় তাদের মধ্যে একটা দখলদারিত্ব মেন্টালিটিটা ছিল। কাজে তারাও ভাবলো যে আমি ঠিক বিটিভি যেভাবে দখল করে নিচ্ছি, ক্ষমতায় এসে বিটিভি দখল করা এবং বাংলাদেশ বেতার দখল করা, এটা প্রথম কাজ তাদের। কে নিউজ পড়বে, কে ভাষণ দিবে, কে বাণী দিবে, এগুলো তো তারা প্রথম 2 দিনেই করে ফেলে। সো সেভাবে প্রশাসনটা তারা যদি একটা সুযোগ পাচ্ছে দখল করে নেওয়ার এবং তাদের পছন্দ মতো লোক প্রমোশন দিচ্ছে, তাদের কাজের সুবিধা হচ্ছে তা না, কিন্তু তাদের এই ফিলিংটা আসতেছে যে তারা ক্ষমতায়, এই ক্ষমতার ভাবটা তারা পাচ্ছে এবং প্রশাসনের ভেতরে তাদের সমর্থকরা ঘুরে বেড়াচ্ছে আমরা ক্ষমতায়, এই ভাবটা নিয়ে। এটা আমাকে একাধিক সিভিল সার্ভিসের একাধিক লোক বলেছে। সাবির ভাই, আমি আপনার সাথে যেহেতু মানে অনেক বছর ধরে কথা হচ্ছে গুরুত্বপূর্ণ লোকদের, এটা আমি বদিউর রহমান সাহেবের কাছেও একটু জানতে চাইবো যে সরকারি চাকুরিদের মধ্যে আমি কোনো বিদ্রোহী লোক দেখি নাই। মানে মহিউদ্দিন খান আলমগীরের জনতার প্রশ্নটা আপনি যেটা বলতেছেন সেটা আমিও বিশ্বাস করি যে উনি একটা করছেন, করে গিয়ে তারপর আওয়ামী লীগের কাছ থেকে উনি সুবিধা চাইছেন, আওয়ামী লীগ তারা কিছু সুবিধা দিছেও, এটাও হতে পারে। আওয়ামী লীগ তাকে কিছু একটা অফার করতেও পারে। গড়ে সরকারি অফিসাররা বা সরকারি কর্মচারীরা কিন্তু যে সরকার যে সময় ক্ষমতায় থাকে, যে যখন চেয়ারে থাকে তার হয়ে কাজই করতে চায়। মানে আপনি যাকেই নিয়োগ দেন, যাকেই সচিব বানান, আপনি 100% ধরে রাখতে পারেন যে সে আপনার লয়াল হবে। তাহলে আপনি একটা অযোগ্য লোককে ধইরা নিয়ে আইসা বানানোর মানেটা কি? মানে ওয়ানলি বিকজ তার বাড়ি গোপালগঞ্জ বা তার বাড়ি বগুড়া বা তার বাড়ি একটা চট্টগ্রাম, এটার অর্থটা কি? মানে আপনি যারাই নিয়োগ দেবেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনি গোপালগঞ্জের লোকটার এখন ক্যাবিনেট সচিব বানান, উনি সবচেয়ে বড় বিএনপির লোক হবেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি। এখানে ওনার যে প্রথম স্বাধীনতার পর একটু জনপতি রহমান, আমি একটু সাবির ভাইকে একটু শুনে আসি যে সাবির ভাই এইটার লাভটা কি? মানে আপনি তো মুখস্থ জানেন যে সরকারি কর্মকর্তারা কিন্তু বিদ্রোহী টাইপ না, এবং উনি আপনার পিছনে ছুরি মারবে না কখনো, বরং ওনার চাকরিটা ওনার জন্য খুব ইম্পর্টেন্ট। তাদের মানে সরকারি কর্মচারীদের কাজই হচ্ছে সরকারের নীতি বাস্তবায়ন করা, এটা যে সরকার হোক, এবং সেই জন্য সিভিল সার্ভিসকে সবসময় নিরপেক্ষ থাকতে হয়। কিন্তু এই যে আপনি বলছেন যে গোপালগঞ্জ থেকে আমি দিব, সে যোগ্য হোক আর না অযোগ্য হোক, এটা আমার মনে হয় যে তারা যে এই ক্ষমতাটা আছে কাউকে প্যাট্রোনাইজ করার, এই যে একটা জমিদারি মনোভাব, আমি জমিদার, আমি দিলাম প্রজাদের কিছু সেটা এই প্যাট্রোনাইজিং ক্ষমতাটা যদি আমি অপব্যবহার না করি, তাহলে আমার ক্ষমতা থেকে লাভটা কি? আমার মনে হয় সেই মনোভাব থেকেই এই জিনিসটা হয়েছে যে আমি আমার ক্ষমতা ব্যবহার করছি, আমার লোকদের বসাচ্ছি। এমনকি ধরুন এই যে অফিসের পিয়ন, সেক্রেটারি তার গ্রাম থেকে পিয়ন নিয়োগ করার ঘটনা অনেক আছে। এটা শুধু উপরের দিকে না, নিচের দিকেও আছে।
কাজেই এলাকা থেকে লোক এনে দেওয়া মানে হচ্ছে এলাকায় আমার একটা নাম ডাক হলো, আমি পারি, আমি ক্ষমতাবান এবং আমি এলাকার লোকের উপকার করছি। অর্থাৎ আমার একটা অ্যাম্বিশন আছে, আমি রিটায়ার করার পর ওই এলাকায় আমার কিছু কাজ করব বা আমি রাজনীতি করব। তো সেটাও একটা ব্যাপার থাকে, তার ক্ষেত্রটা তৈরি করছে সেখানে সে। কিন্তু যে ক্ষমতার উপরে বসে থাকে জনাব সাইদ মুস্তাফা, তার দেখা উচিত না এতে করে ক্ষমতার অনেকগুলি ছোট ছোট বলয় তৈরি হয়, যেইটা শেখ হাসিনার আমলে আমরা অনেক বেশি দেখছি, ছোট স্কুলে ডক্টর ইউনূসের আমলেও দেখছি। উনি যখন এটা অ্যালাউ করেন তখন ছোট ছোট ক্ষমতার বলয় তৈরি হয়। তারিক আহমেদ সিদ্দিকী হয়ে যান হচ্ছে অমনি পাওয়ারফুল একজন, যার আসলে শেখ হাসিনার কথা না শুনলেও হয়। এবং মানে এরকম ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এরকম বলা যায় দু একজন উপদেষ্টার কথা। এইটা কি যে ক্ষমতা টপে বসে থাকেন তার জন্য সুবিধাজনক? এইটা শেষ করে আমরা একটু জনাব বদিউর রহমানের কাছে যাচ্ছি। আমার মতে এটা একদমই সুবিধাজনক না। আমার মতে এটা প্রশাসনে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, প্রশাসনের দক্ষতাটাকে কমিয়ে দেয় এবং প্রশাসন তখন আর নিরপেক্ষভাবে দক্ষভাবে কাজ করবে না। তারা দেখবে যে তার মন্ত্রী এবং বিশেষ করে প্রধানমন্ত্রী বা তার আত্মীয় স্বজন কি করলে তাদেরকে তুষ্ট রাখা যায়। কাজেই এটা প্রশাসনিক দক্ষতাটা কমিয়ে আনেন, এটা বৃদ্ধি করে না। কাজে এটা একটা সেলফ ডিফিটিং অ্যাপ্রোচ ক্লিয়ারলি। অ্যাবসলিউটলি। এইবার আমি একটু জনাব বদিউর রহমানকে বলতে চাই, জনাব বদিউর রহমান, এই যে যারা ক্ষমতা শীর্ষে বসে থাকেন তাদের মানে চিন্তাটা কি হয়, মানে এইটা যদি একটু বলতেন, তারপর আমরা একটু একই প্রশ্ন আপনাদের দুজনকে করব ছোট করে, সেটা হচ্ছে ডিপ স্টেট নিয়ে। হোয়াট ইজ ডিপ স্টেট, এটা আমরা একটু বুঝতে চাই। জনাব বদিউর রহমান, আপনি আগে যদি এটা একটু বলে নেন, আপনি মন্তব্য করতে চাইছিলেন। আচ্ছা, উনি যেটা বললেন 73 বেস তোফাল বাহিনী, জি, সে সময়ের ইতিহাস তো আমি জানি। সেটা হইলো স্বাধীন হওয়ার পরে যখন মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা দুইটা ব্যাচের অ্যাডভার্টাইজমেন্ট হইল। মুক্তিযোদ্ধা ব্যাচের অ্যাডভার্টাইজমেন্টের 15 দিন পরে অমুক্তিযোদ্ধা ব্যাচ হলো, যারা 77-এ জয়েন করলো। আর 73-তে মুক্তিযোদ্ধা ব্যাচের এটা একটা পলিটিক্যাল চাপে যারা যুদ্ধ করছে তাদেরকে প্রোভাইড করার জন্য একটা চালাকি করলো। পিএসসির মাধ্যমে পরীক্ষা হয়ে আসার কথা ছিল, কিন্তু দেখলো পিএসসি যদি এখন পরীক্ষা নিতে যায় সময় লাগবে। তখন রুহুল কুদ্দুস সাহেবের নেতৃত্বে একটা কমিটি করা হলো এবং পিএসসি কে চিঠি দিয়ে বলা হইলো যে তোমরা কি এই টাইমের মধ্যে একটা শর্ট টাইম দিলে পরীক্ষা নিয়ে দিতে পারবা? তা না পারলে রুহুল কুদ্দুস সাহেবের নেতৃত্বে যে কমিটি করে দিলাম আমরা, একটা কমিটি করে নিলে কি আপত্তি আছে? অর্থাৎ চাইলে সরকার যেন রুহুল কুদ্দুস কমিটির মাধ্যমে এটা নেওয়া যায়। তখন হইল, সে সময় একটা সমালোচনা ছিল যে এলএমজিতে কয়টা গুলি থাকে এটা বলতে পারলেও পাস, বা তোফায়েল সাহেবের যেটা বললো এটা হইলো। তো তারা এসে গেল এবং অরিজিনালি প্রশাসনে তখন তাদের 350 জন নেওয়ার কথা ছিল। এটা বাড়তে বাড়তে পরে 500, 550, সর্বশেষ ওই 73 সেগুলোর থেকে পিআইও সহ ব্যাংকে পর্যন্ত দিয়ে 1413 জন নেওয়া হইলো, সবাইকে নেওয়া হইলো। অতএব সেটা ওইভাবে গেল। প্রথম রেগুলার পরীক্ষা শুরু করলো আপনার এই জিয়াউর রহমান সাহেবের প্রথমে আমাদের ব্যাচকে দিয়ে, সুপিরিয়র পোস্ট 76 দিয়ে। এটা 1600 নম্বরের পরীক্ষা দিল, 1300 রিটেন, 200 ভাইবা, 100 মেডিকেল। তো এখন যেটা আপনি বললেন, এরপরে যে আপনি যেটা বললেন কেন আমলারা অনুগত হয়ে যায়, শুধু রাজনৈতিক আমলারা অনুগত হয়ে যাবেই, আমলাদের চাকরি সেটা। দলীয়করণ না, দলীয়করণ কেন? দলে যারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বসে আছেন তিনি কেন এটা ভাবতেছেন যে আমলা যারা নিবে সে তার অনুগত হবে না? এটা কেন ভাবে? আমি তো দেখি নিলেই অনুগত হবে এবং এটাই তার চাকরি। পলিটিক্যাল আমলারা তো হইলো ব্যুরোক্রেট সার্ভেন্টস, রাইট, আর নীতি নির্ধারক হইলো পলিটিক্যাল মাস্টার, রাইট। এখন পলিটিক্যাল মাস্টার যদি তার সার্ভেন্টকে ঠিক মতো চালাতে না পারে, তাহলে সার্ভেন্টের একটা চরিত্র আছে। সেটা হইলো, আমি প্রায় বলি, একজন দক্ষ জানু সিনিয়র আমলা যদি দেশপ্রেম এবং ন্যায় নীতি বা সততা বিবর্জিত হয়, তাহলে এই জাতীয় একটা আমলা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। তো ও তো চলে বলে কলে কৌশলেই তার প্রভাব, যেটা উনি বললেন, প্রভাব বিস্তারের জন্য এরকম চাইবে। এখন পলিটিক্যাল মাস্টার্স মনে করে যে এটা আমার লোক ভাবলে বোধহয় ভালো হবে। যেমন আপনি জলজন্ত উদাহরণ দেখেন না, এই যে একটা ক্যাবিনেট সেক্রেটারি ছিল বঙ্গবন্ধুর সময়, অনেকজনকে ডিঙ্গাইয়া ওই যে ইমাম নাম এসটি ইমাম, হোসেন তৌফিক ইমাম, তো ওনাকে কত সিনিয়রকে ডিঙ্গাইয়া তাকে বঙ্গবন্ধু ক্যাবিনেট সেক্রেটারি করলেন। আবার সেই হোসেন তৌফিক ইমাম মুস্তাকের শপথ পরিচালনা করলেন। হ্যাঁ, আবার হাসিনা তাকে আবার অ্যাডভাইজার করে নিয়ে আসলেন। তো এখন পলিটিক্যাল মাস্টার্স যদি অবজেক্টিভ না হন যে আমি আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য নিয়ম কানুন করব, আমলা ডিউটি কি?
সরকার নীতি করবে, আইন করবে, আমলা সেটা বাস্তবায়ন করবে, কোনো ভুল ত্রুটি হইতে গেলে তুলে ধরবে। এর বাইরে আমরা দায়িত্ব নাই। কিন্তু আমলাকে যখন আপনি উপরে বসান, আমলাকে যখন আপনি ক্ষমতায় নিয়ে আসেন, বানরের মতো প্রশ্ন দিন, প্রশ্ন দিতে দিতে বানর আস্তে আস্তে আপনার মাথায় উঠে, তখন জায়গাটার ঘুরবে। কারণ আমলাও তো পাওয়ার চায়। না, আর উনি একটা ইন্টারেস্টিং পরিষ্কার কথা ব্যাপার বলে হচ্ছে দিলেন। এখানে শুধু আমার দুইটা পয়সা আমি দিয়ে রাখি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি আমলাকে সব জায়গায় ক্ষমতায়ন করছেন, বসাইছেন, দূর থেকে নিয়ে আসছেন, 10 জনকে ডেকে নিয়ে আসছেন, কিন্তু শেখ হাসিনার 15 বছরের শাসনের প্রমাণ উনি কিন্তু এর একজনকেও বিশ্বাস করতে পারেন নাই যে ক্ষমতাটা ছাইরা দিয়ে একটা ইলেকশন দিবেন। সেটা কিন্তু উনি করতে পারেন নাই, কেউই কিন্তু পারবে না। তখন উনি জানেন যে আমলারা ঘুরে যাবে, তখন হচ্ছে আমলারা ঘুরে যাবে। এটা জানেন। কেন শুনেন, এটা বঙ্গবন্ধুর সময় একটা কথা ছিল না, সম্ভবত বিদেশি ফিদেল ক্যাস্ট্রো না কাকে বঙ্গবন্ধু সিএসপি দের সম্বন্ধে বলতেছে খুব ব্রিলিয়েন্ট অফিসার, ভালো অফিসার। তখন উনি জবাব দিছিলেন যে এত ব্রিলিয়েন্ট ভালো অফিসার হইলে এরা পাকিস্তানটা তো রক্ষা করতে পারলো। আমলার চরিত্রের মধ্যে এখন হ্যাঁ, আমলার চরিত্রের মধ্যে আপনি যখন তাকে প্রশ্ন দিবেন, রাজা বানর পালে, এখন বানরকে রাজা নিজে কোলে বসিয়ে খাওয়ার শেষ হইলে বানরকে পাশায় একটা বেদ দি, তখন বানর তার জায়গায় চলে যায়। এখন উজিরের কষ্ট লাগে যে রাজা বাবু আপনি এত কোলে বসে খাওয়ান, আবার বেত মারেন কেন? কষ্ট লাগে, বলে তারপরে দেখলো যে ছাড়িয়ে দিল, দে না, বানর আস্তে আস্তে যায় না, কোলে উঠে মাথা। আমার মনে হয় যে আমরা এইটা একটু বুঝতে চাই জনাব সাবির মুস্তফা আপনার কাছে, এইটা জনাব বদিউর রহমানের কাছেও আসবো, যে অনেকেই বলে থাকেন যে তারেক রহমান আসলে আসার আগে থেকে ডিপ স্টেট তার খেলা শুরু করেছে, সেই ডিপ স্টেটই তারেক রহমানকে ক্ষমতায় আনছে, এখনো তারেক রহমানকে ডিপ স্টেটই পরিচালিত করছে। এইটার পক্ষে বিপক্ষে বা মানে এই বক্তব্যটা নিয়ে আপনার মন্তব্য একটু শুনতে চাই জনাব সাবির মুস্তফা। ডিপ স্টেট জিনিসটা কি, এইটা আমি বুঝি না আসলে। ডিপ স্টেট বলতে তো সারা বিশ্বে যেটা বোঝায় যে একটা পার্মানেন্ট যে ক্ষমতা, যাদের পার্মানেন্ট ক্ষমতা কাদের, পার্মানেন্ট ব্যুরোক্রেসি, পার্মানেন্ট মিলিটারি ব্যুরোক্রেসি, কিছু বিজনেস কমিউনিটির স্বার্থ থাকে সেখানে, আর কিছু পলিটিক্যাল প্লেয়ার থাকে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে বেশি। কিন্তু আমার মনে হয় যে এটা অনেকেই অ্যাগ্রি করবেন যে বাংলাদেশে যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, তখন সেই রাজনৈতিক দলটাই ক্ষমতায় থাকে, তাকে কিন্তু পেছন থেকে কেউ পরিচালনা করে না। যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, এখন তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, তারা কিন্তু নিজেদের লোক, তাদেরকে কিন্তু পিছন থেকে কেউ খেলাচ্ছে না বা কেউ তাদেরকে পুতুল হিসেবে চাবি দিয়ে ঘোরাচ্ছে না। কারণ হচ্ছে যে তারা হচ্ছে নির্বাচিত রাজনীতিক, তারা কিন্তু ষড়যন্ত্র করে ডিপ স্টেটের মানে ষড়যন্ত্রে বা পরিকল্পনায় তারা ক্ষমতা আসে নাই। কাজেই তারা তাদের কি বলবো আনুগত্য তাদের দলের প্রতি এবং ভোটারদের প্রতি। শেখ হাসিনা 2008 সালের পরে আর নির্বাচনের দিকে যাননি নানান কারণে, কিন্তু তারপরেও তিনি ছিলেন রাজনৈতিক নেতা এবং তাকে কিন্তু পেছন থেকে কেউ চালাচ্ছিলেন, সে নিজেই তার মানুষ ছিলেন। অন্যদিকে আমি মনে করি যে তারেক রহমান ক্ষমতা এসেছেন একটা নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচনটা আমার দৃষ্টিতে বেশ ফ্লড ছিল, বিকজ এখানে একটা বড় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখা হয়েছে, এবং ওই দলের কিছু মিত্র দলও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, ফলে একটা বড় অংশ নির্বাচনে ছিল না। কিন্তু তারপরেও যারা ছিল তাদের মধ্যে থেকে তারেক রহমান নির্বাচিত, এবং আমি মনে করি না এটা ডিপ স্টেট বা অন্য কোনো শক্তি, মানে পেছনের শক্তি এই নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে, আপনার সেই বিখ্যাত প্রশ্ন তারেক রহমানের কাছে যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় বসিয়েছে, আর বা এখন তাকে পেছন থেকে তাকে পরিচালনা করছে। আমার মনে হয় তারেক রহমান তার যেই স্টাইল, তার যেই টেম্পারামেন্ট, সেই অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করছেন, এবং সবাই দেখছে যে তিনি চুপচাপ থাকেন, বেশি কথা বলেন না। এটা হয়তো তার স্টাইল, এটা হয়তো তার টেম্পারামেন্ট। তার মাও সেরকম ছিলেন, বেশি কথা বলতেন না, মানে কথা বলতেন হচ্ছেন শেখ হাসিনা, তার তো কথা থামানোই যেত না। কাজে একজনের এক এক স্টাইল থাকে। সো এটা আমার মনে হয় না ডিপ স্টেট, যদিও বাংলাদেশে ডিপ স্টেট বলে কিছু আছে কিনা আমার মনে হয় আছে, কিন্তু ওই ডিপ স্টেট আমার মনে হয় না যখন একটা আইনসম্মত বা সাংবিধানিক সরকার ক্ষমতা থাকে তখন তারা সক্রিয় থাকে। তারা সক্রিয় হয় যখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়, যেমন অগাস্টের 5 তারিখে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, তখন দেশটাকে কে পরিচালনা করলো? এটা তো ছাত্ররা করেনি বা কোনো বিপ্লবী সরকার করেনি, এটা সেনাবাহিনী করেছে।
সেনাপ্রধান সবাইকে জড়ো করে একটা প্রেসিডেন্টকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকারের কাঠামো তৈরির জন্য কাজ করেছে, এবং 8 তারিখের পর তারা আবার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো যখনই 2007 সালে একই ঘটনা ঘটেছে, যখন দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছিল, তখন আপনি এদেরকে ডিপ স্টেট বলতে পারেন, তারা বিদেশি বিভিন্ন শক্তির সহায়তায় বা পরামর্শে বা তাদের সাথে আলোচনায়, তাদের সম্মতি নিয়ে 1/11 একটা ঘটনা ঘটালো। কাজেই তারা মানে ডিপ স্টেটের আবির্ভাব হয় যখন দেশে একটা শূন্যতা বা একটা বিশৃঙ্খলা এবং একটা সমূহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক বিপর্যয়, তখন তারা সক্রিয় হয়। আদারওয়াইজ আমার মনে হয় যে যতক্ষণ দেশ সাংবিধানিক উপায়ে চলছে, যারা সাংবিধানিকভাবে ক্ষমতা আছে তারাই ক্ষমতায় থাকে এবং তারাই দেশটাকে পরিচালনা করে, খারাপ হোক ভালো হোক যাই হোক তারাই পরিচালনা করে। আমি এই প্রসঙ্গ ধরে একটু বলি, জনাব বদিউর রহমান সাবির ভাই, আপনাকে ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বড় সমালোচনার অংশ ছিল, যে ডিপিসিতে একটু আসি সামনে, যে ভারতীয় আধিপত্যবাদের কাছে একদম আত্মসমর্পণ করা। কিন্তু আমি আনফর্চুনেটলি এই যে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাই নাই, যেই পরিবর্তন আমি শেখ হাসিনা সরকারের সময় দেখছি। আমি পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সবাইকে প্রশ্ন করছি, আপনারা বলছিলেন 26 লাখ ভারতীয় এখানে কাজ করে, তাদের তালিকা করা হয়েছে কিনা, তাদেরকে এইটাকে ঠিক করা হয়েছে কিনা, ওনারা এটার কোনো জবাব দিতে পারে নাই। তারা সবচেয়ে বেশিবার যেটা বলছি, আদানির থেকে যে বিদ্যুৎ কেনা হয়েছে, সেই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে আপনারা এটা চুক্তিটা বন্ধ করবেন কিনা, সেই চুক্তি তো বন্ধ করে নাই, সবার আগে এই টাকাটা দিছে। জামায়াতে ইসলামী ভারতীয় কূটনীতিবিদদের সাথে বৈঠক করে জনাব শফিক রেহমান, জামায়াতে ইসলামী এটা গোপন করে গেছে, একদম বিলকুল গোপন করে গেছে। পরে আবার এটা নিয়ে কি জানি বলছে যে হ্যাঁ আমরা এই কারণে বলি না, আমাকে দেখতে আসছে, শরীর খারাপ, এটা একটা সামাজিক এটা ছিল, এই সেই ছিল, পুরোপুরি বাজে কথা আর কি। এই সরকার আইসে তো খলিলুর রহমানকে শুধু রাখছেই তা না, একই জিনিসের মানে শেখ হাসিনার পররাষ্ট্র নীতির কিভাবে ব্যাটনটা ট্রান্সফার করে এটাকে বেশি আগায় নেওয়া যায় সেইটা বলতেছে। এখন আমি বিএনপি, জামাতে ইসলামী, আওয়ামী লীগ কোনো দলের যে পররাষ্ট্রনীতিতে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করার ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, একজনের মধ্যেও, নীতিতেও না, প্র্যাকটিসেও না। তো সেইটা মানে আমি কেন এটা বিশ্বাস করব যে একটা দলরেই শুধু ডিপ স্টেট রাখে, ডিপ স্টেট যার ইচ্ছা তারা রাখে। এখন আওয়ামী লীগের ইচ্ছা করে নাই, রাখে নাই, এখন বিএনপির ইচ্ছা করে রাখছে, 2 দিন পরে জামাতের ইচ্ছা করলে রাখবে, ব্যাপারটা কি এরকমই নাকি? আপনার এর মধ্যে তো কিছুটা সত্যতা আছে। আপনি খেয়াল করেন 25শে ডিসেম্বর তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, সে সময় তার যে রিসিপশন হলো, এয়ারপোর্ট থেকে 60 ফিট পর্যন্ত নেয়ার জন্য যেভাবে শত শত আর্মির করনিং দিয়ে ওনাকে আনা হইল, এটা একটা বিরাট পয়েন্ট। তাহলে তখনই একটা শো হয়ে দেখা যাচ্ছে যে তাকে অঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে অনেকটা মেনে নেওয়া হয়েছে। না হইলে আমি তখন এক টিভিতে বলছিলাম, এখন আমাদের এইগুলোর জন্য আবার সরকারের পছন্দ না হলে তো নির্যাতন করে, যে হুইজ হি, একটা দলীয় প্রধান আসতেছে, তার নিরাপত্তার জন্য 8-10টা মিলিটারি জিপ কনভয় কর্ডনিং দিয়ে নিয়ে আসলেই তো হয়, কিন্তু এইভাবে রশি ধরে ঘেরাও দিয়ে তাকে নিয়ে আসা হতেছে। তাহলে কারণটা কি এরকম হয় যে তেজগাঁও এয়ারপোর্ট থেকে 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু সরোয়ার্দী উদ্যানে আসতে 2.5 ঘন্টা লেগেছে। এখন তারেক রহমানের এয়ারপোর্ট থেকে 60 ফিটে আসতে অন্তত 3 ঘন্টা না লাগলে বড় নেতা হয় না, নাম্বার 1। এটা ওইভাবে প্রথমে একটা চাল কাজ হয়েছে। 2 নম্বর দেখেন, লন্ডনে যখন বৈঠক হইল, এই খলিলের পররাষ্ট্র উপদেষ্টা ছিল, খলিলের পদত্যাগ নিয়ে বিএনপি দাবি করেছে না? কিন্তু এই খলিলকে দিয়েই লন্ডনে তারেক রহমান সাহেবকে রিসিভ করাইয়া তাকে কায়দা করে তারা নিজেদের মতো করে নিলেন, এবং তারেক রহমান সাহেবের হাতে ইউনূস সাহেব খলিলের মাধ্যমে একটা ললিপপ ধরাই দিলেন যে ঠিক আছে, আপনি যে টাইমে বলতেছেন নির্বাচন সেভাবে হবে। তাহলে সেখানেও একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। পরবর্তী আসেন থার্ড পয়েন্টে, সে অ্যারেঞ্জমেন্টের ফলে বলা হয়ে থাকে যে খলিল তো 79 ব্যাচের ফার্স্ট বয় ফরেন সার্ভিসের, অল ক্যাডারেও ফার্স্ট হয়েছে, ব্রিলিয়েন্ট, যদিও দেশের সার্ভিসে অনেক সময় থাকে নাই। যে বলা হয়ে থাকে দিল্লি এবং আমেরিকা দুইটাকে ব্যালেন্স করার জন্য খলিলকে দরকার। আবার ইউনূস সাহেব তার প্রতিনিধি হিসাবে
বাইরে বলা হয়ে থাকে। এইখানে আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, ধরেন হাইন্ডসাইট খলিলুর রহমান নাই বিএনপির সাথে, এখন তো মনে হচ্ছে যে বিএনপির সাথে খলিলুর রহমান সাহেবের আগেই ভাবসাব ছিল, তাইলে কি বিএনপি জামাতের কাছে হারতো? আমি তো দেখি বিএনপি তারপরেও জামাতের কাছে হারতো না আসলে। ইলেকশন রেজাল্ট তো একই জামাতের কাছে ওয়াই খলিলুর না 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 শুনেন, ইলেকশন রেজাল্ট এক হইতো ভোটের আগে। অনেকে যখন বলে যে আমাকে বাগানে হাঁটার সময় জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের সরকার দেখলাম, বিএনপি দেখলাম, এরশাদের জাতীয় পার্টি দেখলাম, জামাতের শুধু বাকি ছিল দেখা। তো আরেকজন পাশে ছোট্ট করে উত্তর দিল যে পোলাও খাইলা, কোরমা খাইলা, বিরিয়ানি খাইলা, নিজের মনটা তো খাও নাই, ওইটাও একটা অভিজ্ঞতা যদি পাও নিতে পারো। আর আমি জামাত যে ক্ষমতায় আসবে না, আমি লাইভ টিভিতে ডাইরেক্ট বলছি এবং দা অরিজিন অফ লাইফ অন আর্থের সেটা কোট করে বলছি যে 6টা বানরকে যদি মিলিয়নস অফ ইয়ার টাইপ করতে দেয়া হয় লেখাপড়া না জানা, এর মধ্যে মিলিয়নস অফ ইয়ারের মধ্যে হঠাৎ যদি অল অন এ সাডেন একটা পার্টিকুলার বারনের কন্টিনিউয়াস টাইপে যদি একটা শেক্সপিয়ারিয়ান সনের টাইপ হয়ে যায়, তাহলে সেটা যেমন অ্যাক্সিডেন্ট হবে। এই এইবারের ইলেকশনে 12 ফেব্রুয়ারি ইলেকশনে জামাত ক্ষমতা আসলে ওরকম একটা অ্যাক্সিডেন্ট হবে, প্রশ্ন ওঠে না। খলিলুর রহমানের রোলটা কি আসলে? খলিলুর রহমানকে এটা তো বিএনপি সবচেয়ে বেশি জানতো, মানে ওই নিরাপত্তা উপদেষ্টারে যদি আমি পররাষ্ট্রমন্ত্রী বানাই, এটা নিয়ে তো প্রশ্ন উঠবে, তো ওর দরকার কি ছিল? দরকার কি ছিল আপনার, সেটা তো ভিতরের একটা খেলা আছে। খলিলকে কারা ব্যাক করেছে, ইউনূস সাহেবের প্রতিনিধি হিসেবে থাকতেছে, বলে তো অনেক কথা যে এদের ব্যাকিং আছে, ওদের ব্যাকিং আছে। দুইটা দেশের মধ্যে আমেরিকা এবং ইন্ডিয়া দুইটাকে দুতিয়ালি করার জন্য খলিলকে দরকার। ইউনূস সাহেবও আবার তার প্রতিনিধি হিসেবে খলিলকে এখানে পুশ করেছে, একটা প্রতিনিধি থাকলো। আমি বলছিলাম যে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা তো দরকার ছিল না। বিএনপি, আমি যেটা বাংলা বলি, এত বড় দল, তার মধ্যে কি একটা পররাষ্ট্রমন্ত্রী দেয়া যেত না? যেত। এর ভিতরে কি আছে এটা আপনি জানতে হয়তো আরো সময় লাগবে। আমরা আশা করি যে আমরা জানতে পারবো। এটা আমার চিরকালের কৌতূহল যে আমি কিন্তু এটা জানতে চেষ্টাই করতে থাকবো।